ওকে, গুড মর্নিং সবাইকে। আহ, আজকে আমরা যেটা আহ, দেখব সেটা হচ্ছে আমাদের ল্যাব ওয়ার্ড প্রসেসিং টেকনোলজির মেইনটেনেন্স ল্যাব যেটা সেটা। তো আমরা আমাদের তো প্রায় 8টার মতো করতে হবে। তো মোটামুটি আমরা আজকে যদি করি, আজকে সহ হয়তো আমাদের 4টা হচ্ছে। তো আরো 4টা আসলে করতে হবে। তো যাই হোক, আমি তোমাদের সাথে একটা স্ক্রিন শেয়ার করছি। হোপফুলি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন। ওকে, যে বিষয়টা সেটা হচ্ছে যে আজকে যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্টাডি অন উইন্স ডাইং মেশিন এন্ড ইটস মেইনটেনেন্স। আমরা প্রথমের দিকে কিছু ডাইং মেশিন সম্পর্কে পড়েছিলাম অল্প কিছু, তো আজকে সেটার একটু ডিটেল সম্পর্কে পড়বো যে স্টাডি অন দ্য উইন্স ডাইং মেশিন এন্ড ইটস মেইনটেনেন্স। তো উইন্স ডাইং মেশিন দিয়ে সাধারণত প্রাইমারিলি যদি আমি বলি যে আমাদের সাধারণত নিট ফেব্রিক গুলো ডাইং করা হয়ে থাকে বর্তমানে এক্সজস্ট মেথডে ফ্যাক্টরিতে যেগুলো ডাইং করা হচ্ছে মোটামুটি ম্যাক্সিমাম উইন্স ডাইং মেশিন দিয়ে। ওকে, সো এই মেশিনটা সম্পর্কে এই জন্য আমাদের জানাটা গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে যে ডাইং মেশিন নাম উইন্স বিকজ ইটস বিকামস কর্ড অফ দ্য ফেব্রিক ইন্টিগ্রেট ইনটু দ্য ডিভাইস বাই এ মেকানিক্যাল অ্যাক্টিভিটি হরিজন্টাল রোলার or pulley sometimes can wins। তো গত ক্লাসের আগের ক্লাসে বোধহয় পড়েছিলাম যে আমরা যখন ইয়ে থেকে পানি তুলি, কুয়ো থেকে পানি তুলি, তখন আসলে আমাদের উপর একটা কপিকল লাগানো থাকে, তো যেটাতে দিয়ে আসলে বালতিটা দিয়ে নিচ থেকে পানিটা তুলি। তো উইন্স ডাইং মেশিনটাও ঠিক এরকমই। এখানে একটা সার্কুলার উইন্স রয়েছে যেটার কারণে সেটাকে সাধারণত উইন্স ডাইং মেশিন বলা হয়, যেটার উপর দিয়ে ফেব্রিকটা মুভ করে। So this dyeing machine consists essentially dye vessel fitted into drive-in winds and which is rotates draw length fabric and normally join to in and they are liquid। কি করা হচ্ছে, এরকম যদি একটা উইন্স থাকে তো ফেব্রিকটা এরকম রাউন্ড করে জয়েন করা আছে ইন্ট গুলো, তার মানে একটা ফিতার মতো কাজ করে বা ফিতার মতো হয় আর কি। সো উইন্স ডাইং মেশিন আর লো কস্ট ডিজাইন এন্ড সিম্পল অপারেটর টু দ্য মেইনটেন এন্ড ইট ভার্সেটাইল and application proving invaluable preparation. So washing or after treatment as well as dyeing stage itself in winds dyeing machine, a series of fabric ropes in equal length are immersed in the dye bath of the rope and taken of two rollers and itself। যে আমরা সাধারণত একটা রোল রোল বা রোপ ফর্মে সাধারণত ডাইং করে থাকি। সো the rope of the circulate through the dye bath and held over and throughout the course of the operation. So dye step and auxiliaries may be the dosed manually or automatically the recipe। তো আমাদের যে ডোজিং ট্যাঙ্ক ব্যাগ রয়েছে সেগুলোর সাহায্যে আমরা ডাইংটা করি, ডোজিং করে থাকি কেমিক্যাল গুলো। তো এই হচ্ছে উইন্স ডাইং মেশিন সম্পর্কে কথা। আমাদের একটু ডিটেলসটা জানতে হবে যে কোথায় কি পার্টস রয়েছে, উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হচ্ছে টু নো অ্যাবাউট দ্য উইন্স ডাইং মেশিন এন্ড টু অ্যাবাউট দ্য মেইনটেনেন্স অফ দ্য উইন্স ডাইং মেশিন। ওকে, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, তোমরা সবাই লক্ষ্য করতেছো। এই ফিগারটাই প্রথমের দিকে আমাদের উইন্স ডাইং মেশিন ছিল। একটু দেখতে হবে আমাদের কোথায় কি রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে দেখো এখানে একটা কি রয়েছে, উইন্স রয়েছে, যেটাকে আমরা উইঞ্চ বলছি। এটার উপর দিয়ে কি হচ্ছে, এই যে ফেব্রিক গুলো রোপ আকারে এবং রোল ফর্মে কি করা হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে একটার উপর দিয়ে। ওকে, তো সাইড এ সাইড বি এখানে কি থাকছে, ডাই লিকুইড থাকছে। তো ফেব্রিকটা কি হচ্ছে, ডাই লিকুইড দিয়ে ওঠানামা করছে। তো আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে A1 যেটাকে আমরা উইন্স বলছি, এটা জাস্ট এটা যেটাকে আমরা উইঞ্চ বলছি, নাম্বার ওয়ান দিস ওয়ান, অ্যান্ড টু দ্য গাইড সিলিন্ডার, সিলিন্ডার রোলার, সিলিন্ডার রোলার। তারপরে যেটা বলছে তিন ফেব্রিক রোপ, এই যে এটা রয়েছে যেটাকে আমরা ফেব্রিক রোপ বলতেছি। এখানকার সবগুলো অনেকগুলো ফেব্রিক রোপ আছে। পারফোরেটেড সেপারেটর চার, প্রত্যেকটার সাথে একটা পারফোরেটেড এরকম চেম্বার দেওয়া থাকে যে সব লিকুইড যাতায়াত করতে পারবে কিন্তু একটার সাথে একটা আলাদা। ফাইভ হিটিং কয়েলস, নিচে সাধারণত একটা কয়েল দেওয়া থাকে যে যেটা দিয়ে হিট করা হয়। আমাদের এখানে হিট এক্সচেঞ্জার আছে, নতুন মেশিন যেগুলো আপডেটেড মেশিন সেগুলোতে হিট এক্সচেঞ্জার বা হিটিং কয়েলস। তারপরে সিক্স হচ্ছে লিকুয়ার, এখানে থাকবে লিকুয়ার। এবং সেভেন হচ্ছে যে র্যাক, এটাকে র্যাক বলতে পারি বা নাও বলতে পারি। ওকে, তো এই ছিল আমাদের একটা উইন্স ডাইং মেশিনের পার্টস। এটা আসলে কনভেনশনাল মেশিনের একটা স্কিমেটিক ডায়াগ্রাম বা দেখানো হলো, এটাই ভিতরে এরকমটাই থাকে, সেটা একটু বর্তমানে মডিফাই করা হয়েছে। তো আমরা যদি এই ইমেজটা দেখি তাহলে বোধহয় একটু ক্লিয়ার হব আমরা যে বর্তমানে আমাদের যে উইন্স মেশিন গুলো ব্যবহার করা হয়, আমি যে প্রথমের দিকে যে
ইমেজটা দেখিলাম তার চেয়ে একটু ভিন্ন না, মূল জিনিসটা একই আছে, শুধু মডিফিকেশন কিছু হয়েছে। যে দেখো, উম, আমাদের যে উইন্সটা আমাদের 1 নাম্বারে ছিল, এখানে সেই উইন্সটা রয়েছে, তারপর গাইড রোলারটা রয়েছে। ওকে, না, ফেব্রিকটা কি করা হচ্ছে, এদিক দিয়ে ঢুকিয়ে টুইস্ট দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ বেঁধে দেওয়া হচ্ছে। আমি কিছু ভিডিও দেখাবো তোমাদেরকে। তারপর ফেব্রিকটা এদিক দিয়ে এখানে কি হচ্ছে, ডাই লিকুয়ারে ইমার্জ হয়ে থাকছে। ওকে, এবং এই প্রান্তটা আবার এর সাথে গিট্টু মারা থাকতেছে। ফলে কি হচ্ছে, যখন ফেব্রিকটা সার্কুলেট করতেছে, দেখো তাহলে এই প্রান্তটা এখানে এসে জমা হচ্ছে, এবং এইখানে জমাকৃত ফেব্রিক গুলো, ডাই লিকুয়ারে জমাকৃত ফেব্রিক গুলো কি হচ্ছে, এদিক থেকে আস্তে আস্তে উঠতেছে। ওকে, তাহলে এখানে কিছু ফেব্রিক জমা আছে। তো এই জমা ফেব্রিকটাকে আমরা ডুয়েল পিরিয়ড বলছি। মনে করো এখানে একটা পোর্শন আমরা চিহ্নিত করলাম লাল কালি দিয়ে, সেই পোর্শনটা এদিক থেকে ঘুরে এটা পুরো পথ অতিক্রম করে আবার এখানে আসতে যে সময়টা লাগে সেটাকে ডুয়েল পিরিয়ড বলছে। এখানে ফেব্রিকের পরিমাণ যত বেশি হবে, লম্বা হবে, সেক্ষেত্রে আমার ডুয়েল পিরিয়ড বা সময়টা আরো বেশি লাগবে। ওকে, পাশে দেখতে পাচ্ছি উইন্স, ডাইবাত, ফেব্রিক, লোডিং এন্ড আনলোডিং রিল, যেটা আমরা দেখব, লোডিং আনলোডিং রিলটা। ওকে, তারপরে যদি আমরা দেখি যে কি রয়েছে, ফেব্রিক, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি হিট এক্সচেঞ্জার, তারপরে পাম্প রয়েছে। ঠিক আছে, এর মাধ্যমে আমরা ফেব্রিকটা ডাইং করা হয় বা ডাইং হয়। এখন মডার্ন ডিজিটাল ভিউ যদি বলি, অর্থাৎ স্কিমেটিক ভিউ থেকে, এটা একটু ছোট যদি করি আমি, তাহলে হয়তো পুরোটা কভার করবে। ওকে, তো এখানে এখন বর্তমানে যে মেশিনগুলো পাওয়া যায় সেটা এরকম। প্রথমে যেটা বলবো যে একটা হাতির মতো, অর্থাৎ আমার কাছে এটাকে হাতির মতো মনে হয়, যে বেসমেন্ট যেটা, অর্থাৎ ডাইং বাথ, অর্থাৎ পুরো যে ভেসেলটা, সেটাকে আমরা ডাইং বাথ বলছি, পুরো ভেসেলটা। তারপরে নজেল বলছে, অর্থাৎ মুখটা, অর্থাৎ এই মুখটা দিয়ে আমরা কি ফেব্রিকটাকে ঢুকাবো। দেখো তোমরা ফ্যাক্টরিতে অথবা দেখতে পারো যে এগুলো অনেকগুলো হয়, অর্থাৎ এটা ডিপেন্ড করে ক্যাপাসিটির উপরে যে আসলে কতগুলো এরকম নজেল থাকবে যেটা দিয়ে ফেব্রিকটাকে আমরা প্রবেশ করাবো। তারপরে এখানে যেটা রয়েছে আমাদের গাইড রোলার, অর্থাৎ এটার উপর দিয়ে ফেব্রিকটা এখানে প্রবেশ করবে, এই গাইড রোলারের ভিতর দিয়ে। ওকে, তারপরে যদি বলি নিচের দিকে ওয়াটার ইন আউট, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওয়াটার ইন এবং আউট নজেল রয়েছে। তার সাথে মেইন পাম্প রয়েছে, এটা হচ্ছে মেইন পাম্প, এটা সাবঅর্ডিনেট পাম্প বা মিক্সিং ট্যাঙ্কের পাম্প বলতে পারি। মেইন পাম্প যেটা আসলে পানিটাকে, ফুল ওয়াটারটাকে আনথ্রো নেওয়া করে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডোজিং ট্যাঙ্ক। মানে হচ্ছে যে আমরা রেসিপিতে পড়েছি বা ডাইং কার্ভে পড়েছি যে আমাদের মাঝে মধ্যেই মনে করো 30 মিনিট চলার পর বা প্রসেসের 3/1 ভাগ সময়ে আমাদের কি করতে হয় যে ইয়ে করতে হয়, কি বলবো, যে ডোজ ডোজ করতে হয়, সল্ট দিতে হয়, সোডা দিতে হয়। তো সেই জন্য আমরা কি করি, আমাদের বাইরে একটা ডোজিং ট্যাঙ্ক আছে, এখানে সবকিছু গুলানো থাকে এবং একই টেম্পারেচার বিরাজ করে এখানে দিয়ে আমরা সরাসরি ডাইং বাতে পাঠাতে পারি। সেটা ডাই হতে পারে, কেমিক্যাল হতে পারে, এক্সেট্রা। তাই ডোজিং ট্যাঙ্কের গুরুত্ব অনেক। এরপরে যদি বলি আমরা হিট এক্সচেঞ্জার রয়েছে আমাদের, যেটা আমাদের টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করে। তারপরে যদি আমরা বলি আমাদের কন্ট্রোল প্যানেল রয়েছে। কন্ট্রোল প্যানেলের কাজ যেটা, সেটা হচ্ছে পুরো মেশিনটাকে কিভাবে অপারেট করবে। বিষয়টা এরকম যে 30 ডিগ্রিতে সে 10 মিনিট ঘুরবে, তারপর 30 ডিগ্রি সে টেম্পারেচার উঠবে 60 ডিগ্রিতে, আবার 60 ডিগ্রিতে 10 মিনিট ঘুরবে, 60 থেকে সে টেম্পারেচার উঠবে 90-তে। ঠিক এরকম যে প্রোগ্রামটা, আমরা সেই প্রোগ্রামটা এখানে দিয়ে থাকি, কন্ট্রোল প্যানেলের মাধ্যমে সেটাকে অপারেট করা হয়। এরপরে যদি দেখি প্রেসার মিটার বা প্রেসার ভালভ রয়েছে আমাদের মেশিনের ভিতরে, কি পরিমাণ প্রেসার আছে বা কি পরিমাণ প্রেসার ইনশিওর করতে হবে সেটা এটা দিয়ে। যেমন যখন আমরা হাই টেম্পারেচার হাই প্রেসার ফেব্রিক ডাইং করতে যাই, পলিস্টার ডাইং করতে যাই, তখন আসলে সাধারণত আমাদের এই মেশিনটা, এই ইয়াটা ভালভটা দরকার বা এই মিটারটা দরকার। ওকে, এখানেও তাছাড়াও আরো ছোটখাটো কিছু মোটর আছে যেগুলো অ্যাসিস্ট করে সাধারণত মেশিনটাকে। নিচের দিকে তো ওয়াটার ইনলেট, ওয়াটার পাম্প, ওয়াটার লাইন আছেই। এই হচ্ছে টোটাল আমাদের একটা উইন্স ডাইং মেশিনের কম্পোনেন্টস গুলি। সো মূলত কি হবে, গাইড রোলারের মাধ্যমে ফেব্রিকটা এখানে প্রবেশ করে একটা সার্কুলার মোডে নিবে, এবং এর ভিতরে যে উইন্সটা আছে এবং গাইড রোলারটা আছে তার উপর দিয়ে ভিত্তি করে সে নিচের দিকে যে ডাই লিকুয়ার গুলো আছে সেটার ভিতর দিয়ে অবস্থান করে সে সার্কুলেট হবে। তো এটা ফ্যাক্টরিতে সাধারণত রোপ ফর্মে, অর্থাৎ দড়ির অর্থাৎ রোপ ফর্মে বলতে যেটা বোঝাচ্ছে ওপেন উইথ ফর্ম না,
মনে করো লুঙ্গিকে যখন আমরা ভাঁজ করি বা একখানে জড়ো করি যেরকম হয়, সেটা কাঁথার মতো, কাঁথা যখন ধুয়ে একখানি স্কুইচ করি, এরকম রোপ ফর্মে সাধারণত ফেব্রিকটাকে ডাইং করা হয়। ওকে, এটা ছিল ডিফারেন্ট পার্টস অফ এ উইন্স ডাইং মেশিন। সো ডিসক্রিপশন একটু যদি দেখি, ডিসক্রিপশনের আসলে যেটাগুলো বললাম সেটাই বলা হচ্ছে যে, তারপরে একটু দেখা দরকার আমাদের। আমি একটু বড় করি এখন। ডিসক্রিপশন কি বলছে যে, the basic principle of all wind dye meshing is to have a number of loops or ropes of the fabric in the dye bath, that these ropes are equal length. হ্যাঁ, যে এখানে যতগুলো রোপ থাকবে সবগুলো ইকুয়াল লেন্থ এর, অর্থাৎ একই দৈর্ঘ্যের। and these are mostly immersed in the liquor in a bath, অবশ্যই ইমার্স থাকবে বাতের ভিতরে। the upper part of each runs over two reels which are mounted over the dye bath, উপরে যে রিল আছে, উইন্চ আছে, সেটা দিয়ে ঘুরবে। at front of the machine above the dye liquid is small rail which is called jockey, উপরে যেটা আমরা দেখলাম। and flyer বা roller, the flyer roller remains freewheeling along the fabric rope, and the back of the winch tank is a winch wheel and the pulls the fabric rope from the diver through the jockey reel for dropping the immersion from the draft location and lifted wheel, etc. দেখো এখানে আমাদের কি ডিসক্রিপশন আমরা যেটা দেখলাম সেটাই আসলে আমাদের এই ডিসক্রিপশনটা দিলেই হবে, যে এখানে এই পার্টস গুলো থাকে, এখানে এইভাবে কাজটা হয়ে থাকে। ভিতরে উইন্স আছে, আমরা যদি বলি উইন্স আছে, গাইড রোলার আছে, জকি রোল আছে, এই ঠিক এভাবে চলবে। ওকে, তারপরে যদি ওয়ার্কিং প্রিন্সিপাল একই ঘটনা। তো ওয়ার্কিং প্রিন্সিপালে যেটা মনে রাখা দরকার যে এই যে লেন্থটা যতটুকু হবে, ডুয়েল পিরিয়ডটা ঠিক ততটুকু হবে, বা তত বেশি লাগবে, লেন্থ যত বেশি হবে তত। আমি তোমাদের দুটো ভিডিও দেখাবো এখন, হোপফুলি সেটা দেখে কিছুটা ধারণা পাবে। ওকে, এটা দেখো, এটা আমরা প্রথমে যে উইন্সের স্ট্রাকচারটা দেখলাম সেটা একটা খোলা মেশিন, অর্থাৎ আগের দিকের উইন্স বা আগের দিকে ব্যবহৃত হতো। তো একবারে জরাজীর্ণ বা যাই হোক না কেন, অর্থাৎ এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ যে কথাগুলো বললাম যে এরকম একটা উইন্স থাকছে, এই যে বিরাট বড় একটা উইন্স আছে এবং নিচে কেমিক্যাল গুলো আছে, এটা শুধু উপরে ঢাকনা নাই। আমাদের প্রথম যে ছবিটা সেটার সাথে কতখানি মিলে একটু দেখো। প্রত্যেকটাই কি আলাদা আলাদা রোল, আলাদা রোপ ফর্মে, এই যে এটাকে রোপ ফর্ম বলছি, কি হচ্ছে, স্কাউরিং হচ্ছে। ওকে, আমরা যদি দেখি এটা একটা দেখো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যে প্রত্যেকটাই রোপ বা প্রত্যেকটা রোপই কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা ফেব্রিকে কিন্তু দড়ি দিয়ে সেপারেট করা আছে, যে কথাটা আমরা বললাম। তো আমাদের সাধারণত নজেল ব্যবহৃত হয়, যতগুলো নজেল ততগুলো ফেব্রিক আমরা ফিট করতে পারি। তো এই যে দেখো দড়ি দিয়ে আলাদা আলাদা করা আছে। ওকে, স্কার্ডিং এর পর হয়তো ওয়াশিং হচ্ছে এখানে। প্রাচীন আগের উইন্স ডাইং মেশিন, এবং এই দেখো উইঞ্চের সাথে সাথে যে গাইড রোলার, সেটা এটা। ওকে, আমরা যদি স্থির চিত্রটার সাথে মিলাই, আমাদের যে স্থির চিত্রটা ছিল, তাহলে আচ্ছা একটু টেনে দেই আমি, হচ্ছে না। দেখো আমাদের যে স্থির চিত্রটা ছিল সেটার সাথে যদি আমরা বলি যে এরকমটাই না, আমরা যে ছবি প্রথম ছবিটা দেখেছি স্কেমেটিক ডায়াগ্রামটা, সেটা। ওকে, তো এই ছিল আমাদের উইন্স ডাইং মেশিনের প্রাথমিক দিকের উইন্স ডাইং মেশিন। এটাই মেকানিজম, এটাকে মডিফাই বা আপডেটেড করে আধুনিকায়ন করা হয়েছে। ওকে, আমি এখন তোমাদের সাথে আরো একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি, যেটা আসলে মডার্ন বলা যেতে পারে বা আধুনিক বলা যেতে পারে, সেটার দিকে একটু যাব। মাল্টি, ওকে,
তো সেটার দিকে যদি যাই, আমি আবার শেয়ার করছি তোমাদের সাথে। আশা করি দেখতে পাচ্ছ সবাই। কিন্তু এটা কি হলো বুঝতেছি না। ওকে, এক মিনিট প্লিজ। ওকে, এটা হচ্ছে আমাদের মডার্ন ডাইং মেশিন অর্থাৎ মডার্ন উইন্স মেশিন। আমরা যে কথাগুলি দেখলাম এখানে দেখো কয়টা নজেল আছে, এক, দুই, তিনটা নজেল আছে, বা আরো বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। আমাদের যে গাইড রোলার এটা দিয়ে সেটা দিয়ে সে নামাচ্ছে না, তো নর্মালি হচ্ছে যে ফেব্রিক গুলো ঢুকানো হয়ে গেছে। দেখো এইখানে সে কি করতেছে, একটা গিট্টু মারতেছে, তার মানে কি সেটা রোপের মতো হয়ে গেল, ফিতার মতো হয়ে গেল। তাহলে আমরা সবাই একটু দেখি মূল বডি ডাইং ভেসেল যেটা, ফেব্রিক গুলো ফিট করা হচ্ছে অর্থাৎ একটা রোপের মতো করে। ওকে, দেখো সবাই। অথবা এরকমটাও হতে পারে যে টু নজল, ঠিক আছে, একই ধারে আমাদের হিট এক্সচেঞ্জার সবকিছু দেখতে পাচ্ছ, পাশে ডোজিং ট্যাঙ্ক রয়েছে, হয়তো ডোজিং ট্যাঙ্কও দেখবো আমরা। ফেব্রিকটাকে ফিট করা নিচে ওখানে রাখতেছে, তারপর দুটো প্রান্ত গিট্টু মারতেছে, বা সেলাই করে দেয় অনেক সময়, যেহেতু খুলে যেতে পারে, সেলাই ছিঁড়ে যেতে পারে, সেজন্য গিট্টু মেরে দেয়। তারপর ঢাকনিটা ভালো করে ক্লোজ করে দেয় নজলের। দিস ইজ দ্য ডোজিং ট্যাঙ্ক, আমরা যেটার কথা বলেছি। তো এখানে ডাইস থেকে, কেমিক্যাল থেকে সবকিছু গুলানো হয়, তারপর সেটা পাম্পের মাধ্যমে ভিতরে পাঠানো হয়। এটা ডাইং মেশিনের পাশে থাকে, তোমরা যদি কখনো ফ্যাক্টরি ভিজিট করে থাকো তাহলে অবশ্যই দেখছো, এবং কি বলবো, যদি ভবিষ্যতে ইন্টারনেটে যাও তাহলে তো দেখবি। ডাইং প্রসেসের ভিতরে ভিতরের দিকে ফেব্রিক গুলো এইভাবে থাকবে, তো সেটা তারপর সার্কুলেট হওয়া শুরু করবে। এটা আসলে রিফ্লেকশন পড়ছে সেজন্য সিঁড়ির দিকে দেখাচ্ছে, এটা আসলে সিঁড়ি টিড়ি কিছু নাই, ফেব্রিক গুলো এখানে এভাবে জমা হয়ে আছে ভিতরে। আবার সেটা একদিক দিয়ে উঠে আরেক দিক দিয়ে নামতেছে, যে কথাটা বললাম যে রিলের যে বিষয়টা, একদিক দিয়ে এখানে জমা হয়, তারপর একদিক দিয়ে আবার ওঠে। ডাইং একই ভাবে, ওই যে বললাম উইঞ্চের একদিকে এসে জমা হয়, তারপর একদিকে ওঠে, এরপর আনলোডিং করা হয়। ওকে, এরপর ফিনিশিং এ নিয়ে যাওয়া হয়। তো এই ছিল আজকে আমাদের উইন্স ডাইং মেশিন, এটার মডার্ন ভার্সন। এটাতে সাধারণত হাই টেম্পারেচার হাই প্রেসার হয়ে থাকে। তো এটার অনেকগুলো নজল থাকতে পারে মেশিন ক্যাপাসিটির উপর বেস করে, ঠিক আছে। ওকে, আমরা যদি এখন আমাদের মূল স্লাইডে, মূল ইয়েতে ফিরে যাই, ব্যাপারে। So, these are the function working principle of the dyeing machine. Advantage and disadvantage of the winds dyeing machine কি? বলা হচ্ছে যে construction and operation of winds dyeing machine are very simple. Winds dyeing machine is suitable for types of wire processing, all types of operation, desizing and softening, সবগুলোই কেমিক্যাল থেকে শুরু করে স্কাউরিং করা হয়, ব্লিচিং করা হয়, ডিসাইজিং করা হয়, একই সাথে এনজাইম করতে পারবা।
তো উইন্স ডাইং মেশিন ইজ সুইটেবল ফর প্র্যাকটিক্যালি অল টাইপস অফ ফেব্রিক হুইচ ক্যান উইথস্ট্যান্ড এন্ড ক্রিজিং ইন রোপ। আসলে যেগুলোতে সাধারণত দাগ পড়ে না, ওভেন ফেব্রিক যদি আমরা উইন্স ডাইং মেশিনে ডাইং করি তাহলে তো সেটা রোপ ফর্মে হবে এবং সাধারণত সেখানে ভাঁজ পড়ে যায়, সেজন্য সাধারণত করা হয় না। হাই জিএসএম এর গুলো হলে তো আরো। ওকে, দ্য টেনশন এক্সট্রাক্টেড হুইচ ইজ লেস দেন দ্য জিগার ডাইং। এন্ড এখানে দেখো টেনশনটা কিন্তু খুবই কম, তাই না? ফেব্রিকটা কি জিগার ডাইং মেশিনে আমাদের কি ছিল, প্রচন্ড টেনশন ছিল, যে বা এখনো পরি নাই, দুটো রোলার থাকছে, তো দুটো রোলারের ভিতর দিয়ে, গাইড রোলারের ভিতর দিয়ে টেনশন থাকছে। এখানে কি, এখানে কিন্তু কোনো টেনশন নাই, বা টেনশন থাকলেও সেটা টানার ফলে যতটুকু টেনশন ততটুকু থাকছে। সো ক্লিন, স্মুথ এন্ড উইন্স ডাইং মেশিন। লিমিটেশন গুলো সাধারণত কি, যে ব্যাচ ডাইং অপারেশন নিজ স্ট্রিমিং, সুইং এন্ড ওপেনিং, রিড আউট, লোডিং আনলোডিং সেপারেটলি। ওই যে প্রত্যেকটা ব্যাচকে ঢোকাতে হচ্ছে, প্রত্যেকটা ব্যাচকে গিট্টু দিতে হচ্ছে বা সুইং করতে হচ্ছে। Okay, since the several lengths of the fabric and sent to the ends and continuous length not possible, মনে করো এখানে ওভেনের মতো আমরা যখন কন্টিনিউয়াস ডাইং করতে চাইবো, আসলে সেটা সম্ভব নয় কন্টিনিউয়াসলি ডাইং করাটা। ফেব্রিক কম্পোজিট ওভেন হুইচ ইজ মেক ক্রস মার্ক পার্টিকুলারলি ইন হেভি ওভেন এন্ড লেন্থ। ওকে, তো এই ছিল কিছু সমস্যা এবং কিছু অ্যাডভান্টেজ দিয়ে আজকে আমাদের উইন্স ডাইং মেশিন। সো হোপফুলি বুঝতে পেরেছো। আমরা যদি আবার একটু দেখি, তাহলে উইন্স ডাইং মেশিনটা কি, সাধারণত নিট ফেব্রিক ডাইং এর ক্ষেত্রে বলা হয়। উইন্স মেশিন কেন বলা হয়, কারণ সেখানে একটা উইন্স রয়েছে, সেজন্য সেটাকে উইন্স ডাইং মেশিন বলা হচ্ছে। আমরা এই ছবিটা একটু দেখি, প্রথম যে মেশিনের ভিডিওটা দেখলাম একই রকম কিনা, মনে হয় কিনা। সেটা আগের ছিল, যে প্রথমে 1 নাম্বার হচ্ছে উইন্স, বড় যে হুইলটা ছিল, 2 নাম্বার হচ্ছে গাইড রোলার পাশে যেটা ছিল, 3 নাম্বার হচ্ছে ফেব্রিক, 4 নাম্বার হচ্ছে পারফোরেটেড সেপারেটর, সেখানে দড়ি দিয়ে বেঁধেছিল। তারপর হিটিং কয়েলস, ওখানে হিট এক্সচেঞ্জার ছিল, লিকুইড তো থাকছেই, এবং 7 নম্বরে থাকতেছে র্যাক, অর্থাৎ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। সেটাই ছিল মডার্ন। এটা হচ্ছে ভিতরের পোর্শন, অর্থাৎ এখানে এই দিক দিয়ে মুখ দিয়ে ঢুকে ফেব্রিকটা এদিকে গিয়ে এখানে আটকে অনেকগুলো স্তূপ আকারে থাকে, তোমরা যেটা দেখলে ডাই লিকুইডের ভিতরে, তারপর এদিক দিয়ে আবার উঠে। সো এই যে জায়গাটা, এটা এই দিক দিয়ে ঘুরে এখানে আসতে প্রচুর সময় লাগবে, অর্থাৎ এগুলো সব আগে আসা লাগবে, তারপর ওকে, তারপর আনলোডেড করা হয়। তো সেটাই আমরা দেখতেছি, যে গাইড রোলার, নজেল, ডাইং বাথ, ওয়াটার ইন আউট ভালভ, যেটা পাম্প, মিক্সিং ডোজিং ট্যাঙ্ক, হিট এক্সচেঞ্জার, যে দেখলা তো মিক্সিং ডোজিং ট্যাঙ্ক, কন্ট্রোল প্যানেল, প্রেসার মিটার। এই হচ্ছে আমাদের ওকে ডিসক্রিপশন মেশিন ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। এবার একটু চলে আসবো মেইনটেনেন্সে। আসলে মেইনটেনেন্সটা কি করা হয়, যে দুই প্রকার আমরা জানি, ব্রেকডাউন এবং রেগুলার মেইনটেনেন্স। তো সাধারণত রেগুলার মেইনটেনেন্স করা হয়, কারণ একটা মেশিন যদি বসে থাকে তাহলে প্রচুর পরিমাণে কি হবে, যে ক্ষতিগ্রস্ত হবে মালিক। সো রেগুলারলি ক্লিন আপ দ্য মেশিন, প্রথমত ক্লিন দ্য ইনার নেট রেগুলারলি, নিচের যে নেট, ইনার নেট যেগুলো রয়েছে, ওয়াটার সাপ্লাই, এই যে ইনার নেট, এখানে কিছু নেট রয়েছে, যে ওয়াটার, এটা যখন ডাইং করা হবে ঘর্ষণের ফলে ফেব্রিকের কিছু ওয়েস্টেজ বা ইয়েগুলো এখানে নিচে জমবে। এখানে একটা নেট আছে, যে ওয়াটার যখন ছেড়ে দিব আমরা সেখানে জমবে, তো সেটা নিয়মিত পরিষ্কার করতে হবে। তারপরে কি বলছে, সফট হ্যান্ডেল টু দ্য মেশিন সফটলি অ্যান্ড মনিটরিং দ্য মেশিন রেগুলারিটি, চেক করতে হবে। ইউজড কেমিক্যাল এন্ড ডাই শুড নট ফ্রি ফ্রম এনি ইম্পুরিটি, কোনো প্রকার খর পানি দেওয়া যাবে না, তাহলে মেশিনের ক্ষতি করবে, সারফেসের ক্ষতি করবে। অ্যান্ড ফর এনি বিগ প্রবলেম এক্সপার্ট শুড বি কল্ড। তো প্রথমের দিকে আমরা এই কাজগুলো করে থাকি। আসলে সব প্রথমত মেশিন ঠিকঠাক আছে কিনা, মেশিনের পার্টস গুলি ঠিকঠাক আছে কিনা, টাইট এবং ওকে, তো সবকিছু যখন ঠিকঠাক থাকে তখন মেশিনটা চলে, কিন্তু পরবর্তীতে যখন খারাপ হয়ে যায় তখন সেটা আবার ব্রেকডাউন মেইনটেনেন্স আমাদেরকে যেতে হয়, 2-3 দিন ধরে ঠিকঠাক করতে হয়। তোমরা ফ্যাক্টরিতে গেলে এই কাজগুলো দেখতে পাবে। সো কনক্লুশন যদি আমরা বলি, যে উইন্স ডাইং মেশিন is come with choice of cost effective lost design and simplicity operation and maintenance characteristics and versatility. So from this experience about the crane and principal dyeing machine to the run machine smoothly. তো এই ছিল আমাদের আজকের লেকচার। তো তোমরা যারা ফ্যাক্টরিতে যাওনি বা গিয়েছো, যারা গিয়েছো তারা তোমাদের সাথে মিলিয়ে দেখো মিলে কিনা, আর যারা যাওনি তারা ভবিষ্যতে যাবে, এবং হোপফুলি গিয়েছো যেহেতু শেষ করে ফেলেছো। এবং ইউটিউবে প্রচুর পরিমাণে এগুলোর ভিডিও আছে, তোমরা দেখতে পারো। আমি যেগুলো দেখালাম সেগুলোও কিন্তু ইউটিউব থেকেই।